ঝিনাইদহে তেল নিতে গিয়ে মার্চের ৭ তারিখ সেখানকার কর্মচারীদের পিটুনিতে নিহত হন এক যুবক। সবশেষ ২৮শে মার্চ নড়াইলে তেল না পেয়ে ক্ষোভে ফুঁসে ওঠা এক ট্রাক চালক তার চাকায় পিষ্ট করে মেরেছেন পাম্প ম্যানেজারকে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তার অভিঘাত এখন আর সীমান্তে আটকে নেই, তা আছড়ে পড়ছে বাংলাদেশের পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ধৈর্যে, এমনকি তাদের আচরণেও তা স্পষ্ট। প্রশ্নটা এখন খুব সরল: মধ্যপ্রাচ্য সংকটে সৃষ্ট সরকারের জ্বালানি চ্যালেঞ্জ কি বাংলাদেশের জাতীয় সমস্যায় রূপ নিচ্ছে? তেল না পাওয়া নিয়ে ঝগড়া, হাতাহাতি এসব নতুন কিছু নয়, কিন্তু যখন এই ঝগড়া রক্তাক্ত সহিংসতায় গড়ায় তখন সেটি আর কেবল সরবরাহের সংকটে সীমাবদ্ধ থাকে না, এটি হয়ে দাঁড়ায় সামাজিক অস্থিতিশীলতার সংকেত। এ নিয়ে আমার কথা হয়েছে জ্বালানি বিশেষজ্ঞদের সঙ্গে। তারা বলেছেন এই সংকট বাংলাদেশের সার্বিক জ্বালানি ব্যবস্থাপনা ঘাটতির একটি রূপ, যা ধীরে ধীরে প্রকট হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক ডিন ডক্টর এজাজ হোসেনের ভাষায়, শুরু থেকেই সরকার পুরো বিষয়টি সেভাবে ম্যানেজ করতে পারেনি। সংকট এখন যে অবস্থায় এসেছে তা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। জ্বালানি সমস্যা এখন জাতীয় সমস্যায় রূপ নিচ্ছে। অন্যদিকে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর শামসুল আলম বিষয়টিকে দেখছেন আরও দীর্ঘ প্রেক্ষাপটে। তিনি আমাকে বলেছেন, আগের সরকারগুলোর সময়ে জ্বালানির খাতে যে ধরনের ব্যবস্থাপনা দরকার ছিল তা নেওয়া হয়নি। বর্তমানে সরকার আসলে এই সমস্যা ইনহেরেন্ট করেছে। যুদ্ধ শুরুর পর মার্চের শুরু থেকেই সরকার পদক্ষেপ নিয়েছে। রেশনিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মজুতদারদের জরিমানা, পাম্পে ট্যাগ অফিসার, ডিপোতে বিজিবি মোতায়েন, বাড়ানো হয়েছে সীমান্তে নজরদারিও। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারের এই ব্যবস্থাগুলো কি সমস্যার মূলে পৌঁছেছে নাকি কেবল উপসর্গ নিয়ন্ত্রণের চেষ্টা করছে? কারণ বাস্তবতা বলছে, সরকার যতই বলুক তেলের সংকট নেই, পাম্পে লাইনে দাঁড়ানো মানুষ সেটি বিশ্বাস করছে না। দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে লাইন, বন্ধ হচ্ছে পাম্প। এই বিশ্বাসের সংকটই কি তবে সবচেয়ে বড় সংকট? ডক্টর ইজাজ হোসেন এখানে আঙুল তুলেছেন। সরকার কেন ভোক্তাদের কাছে পুরো চিত্রটা স্পষ্ট করছে না? শুধু মজুদ আছে বললেই হবে না, ভোক্তা ব্যবস্থাপনায় জোর দেওয়া উচিত ছিল বলছিলেন তিনি। তার মতে নীতিগত ভুলও ছিল সরকারের। ডিজেলের রেশনিং করা যায়, কিন্তু পেট্রোল, অকটেনের সমস্যা না থাকলে সেখানে রেশনিং কেন? এতে প্যানিক বাই আরও বেড়েছে বলছিলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের নতুন সরকারের সামনে প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিল মূল্যস্ফীতি ও রমজানের বাজার নিয়ন্ত্রণ, কিন্তু এখন সেই আলোচনা ছাপিয়ে গেছে জ্বালানি সংকট। জ্বালানি বিশেষজ্ঞ তামিম সরাসরি বলছেন, মধ্যপ্রাচ্য সংকট যত দীর্ঘায়িত হবে সরকারের ওপর চাপ ততই বাড়বে। এদিকে চেঞ্জ ইনিশিয়েটিভের এক সাম্প্রতিক গবেষণা বলছে, এই সংকট দীর্ঘস্থায়ী হলে সবচেয়ে বড় আঘাত আসবে এসএমই খাতে, যেখানে বাংলাদেশের ৭০ থেকে ৮০% কর্মসংস্থান নির্ভরশীল। প্রতিষ্ঠানটির গবেষক এম জাকির হোসেন খানের সতর্কবার্তা, দাম বাড়লে সরকার দীর্ঘদিন ভর্তুকি দিতে পারবে না। একসময় মূল্য সমন্বয় করতে হবে, আর সেটা করতে গেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ঝুঁকি তৈরি হবে। তাহলে কি সবই অন্ধকার? না, পুরোপুরি নয়। ডক্টর শামসুল আলম এটিকে দেখছেন একটি সুযোগ হিসেবেও। এই সংকট সঠিকভাবে মোকাবেলা করতে পারলে সেটি ভালো কিছুর পথও খুলে দিতে পারে, আমাকে বলছিলেন ক্যাবের জ্বালানি বিষয়ক এই উপদেষ্টা। আর ডক্টর ইজাজ হোসেন মনে করিয়ে দিচ্ছেন, এ লড়াই শুধু সরকারের নয়, জনগণেরও। আমরা বড় ধাক্কা খেয়েছি, সাশ্রয়ী হওয়াটা আমাদের সংস্কৃতি হয়ে যাওয়ার দরকার বলছিলেন বুয়েটের এই শিক্ষক। এখন প্রশ্ন হচ্ছে, সংকট মোকাবেলায় মাত্র ৪০ দিন বয়সী তারেক রহমানের সরকার তার দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত নিয়ে এই সংকট সামাল দিতে পারবে তো?